অধ্যায়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা বুঝতেই পারছো, চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। তো চলতড়িতের ক্ষেত্রে কথা হলো, এর আগে অধ্যায়টা হলো স্থির তড়িৎ, আর এটা হলো চলতড়িৎ। ও ক্ষেত্রে আধানটা স্থির ছিল, এক্ষেত্রে চলমান থাকে। তো এখানে বিষয় হলো যে প্রথম থেকে আমি যদি বলি কোন কোন লাইনগুলো তোমাদের পড়া লাগবে, এখান থেকে আছে যে পরিবাহী রোধ। রোধ কাকে বলে, রোধ কাকে বলে এখন জানার দরকার নেই, জাস্ট হেডিংটা একবার রিডিং দিও যে পরিবাহী যে ধর্মের জন্য মানে যে ধর্মের জন্য পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে মূলত বলা হয় হলো রোধ। এটা সবাই জানো। এবং রোধ মানে পরিবাহীতে রোধ তাপমাত্রার সমানুপাতিক, এই লাইনটা দাগায় নিও। তা রোধ তাপমাত্রার সমানুপাতিক এটা কিন্তু আমরা জানি। তো তাপমাত্রার সমানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, এগুলো কিন্তু আমরা জানি। এগুলো আরও ডিপলি সামনে আলোচনা আছে। প্রথমে যদি এখানে আমি কিছু কথা বলি যে তোমাদের মানে বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহী যে গরম হয়, গরম হওয়ার কারণ আছে। তো এগুলো আমি এখন ডিটেলস আলোচনা যাব না, যেহেতু তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং সময়টা কম। এখান থেকে যে সূত্রটা আছে আলফা সমান RT - R0/R0T। তো এই সূত্রটা তোমরা যে কোনোটা একটা মনে রাখতে পারো। RT সমান R0 × 1 + আলফা টি মনে রাখতে পারো, বা এটা দিয়েও মনে রাখতে পারো। এখানে আলফাটা হলো রোধের তাপমাত্রা গুণাঙ্ক, আর তোমার 0°C তাপমাত্রায় যে রোধ তাকে আমরা বলছি যে R0, আর T°C তাপমাত্রায় যে রোধ তাকে বলছি আমরা RT। এরকম যদি হয় তাহলে রোধের যে তাপমাত্রা গুণাঙ্ক বা তাপমাত্রা সহগ সেটা বের করার সূত্র এটা। তো এই সূত্রটা যদি দেখি আমরা, তো এই সূত্র মাফিক আমরা এই তাপমাত্রা গুণাঙ্কের সংখ্যাটা মূলত আসে যে এখানে দেখো নিচে তুমি R0কে 0 ধরো, অর্থাৎ 0°C তাপমাত্রায়, তারপর টিটাকে তুমি 1 ধরো, অর্থাৎ তোমার একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে, অর্থাৎ উপরে যেহেতু রোধের বৃদ্ধিতে আছে, দেখো পার্থক্য মানে রোধের বৃদ্ধি বোঝাচ্ছে, রোধের যে বৃদ্ধি ঘটে তাকে বলা হচ্ছে তোমার পরিবাহী রোধের উষ্ণতা সহগ বা তাপমাত্রা গুণাঙ্ক। আর এর এককটা তোমার কখনো কখনো পার ক্যালভিনেও হিসাব করা হয়, কখনো পার সেলসিয়াসে, ডিগ্রি সেলসিয়াসেও হিসাব করা হয়। এইটা কিন্তু এমসিকিউর জন্য তোমাদের ইম্পর্টেন্ট। তাপমাত্রা গুণাঙ্কের একক কোনটা, পার ডিগ্রি সেলসিয়াস অর পার ক্যালভিন। এটা কি করে আসে, ওপরে দেখো, ওপরে 8θ মাইনাস, এখানে যদি তোমরা সূত্রের দিকে খেয়াল করো, এখানে আছে কি, এখানে আছে RT - R0। তো ওপরেও রোধের একক ওহম, নিচেও থাকছে দেখো R0 × T, রোধের একক ওহম। আর এই যে টি, এটা তো ছিল তোমার তাপমাত্রা। তো এই তাপমাত্রার একক তুমি যদি ডিগ্রি সেলসিয়াসে নাও বা তুমি ক্যালভিনেও নিতে পারো। তো তখন কি এই ওহম ওহম কেটে যাচ্ছে, তোমার পার ক্যালভিন আর পার ডিগ্রি সেলসিয়াস যে কোনোটা তুমি যেটা হিসাব করবা, অর্থাৎ তুমি ডিগ্রিতে নিতে পারো, সেলসিয়াসেও নিতে পারো, ডিগ্রি সেলসিয়াস বা ক্যালভিন যে কোনোটাই নিতে পারো। তো এই হলো বিষয়। এরপরে অ্যালুমিনিয়ামের রোধের তাপমাত্রা গুণাঙ্ক। এত বলতে কি বোঝায়, এখন তো তোমার একাডেমিকের মতো খতাকে এগুলো আসবে না, এখন জাস্ট এই অ্যালুমিনিয়ামের রোধের তাপমাত্রা গুণাঙ্কের যে মানটা দেওয়া আছে এটা একটু রিডিং দিও। জাস্ট 3.9 × 10⁻³ পার ক্যালভিন, পার ডিগ্রি সেলসিয়াস, এটা পার ক্যালভিন হিসেব না। আর এখান থেকে তেমন কিছু নাই। এরপরে নিচে আসি আমরা, এখানে আরও কয়েকটা কথা এখানে লেখা আছে, যেটা হলো কিছু কিছু মানে পদার্থ আছে, আমরা যেমন বললাম না তাপমাত্রা বৃদ্ধি করলে দেখা যাচ্ছে পরিবাহী রোধ বাড়ে, কিন্তু কিছু কিছু পদার্থ আছে যাতে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধটা হ্রাস পায়। এই যে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ হ্রাস পায়, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কি আছে, মানে তারা মূলত অর্ধপরিবাহী হিসেবে কাজ করে, বুঝতে পারছো? একটা হলো পরিবাহী, একটা হলো অর্ধপরিবাহী। এবং এখান থেকে যে প্যাচটা লাগে সেগুলো আমি ক্লিয়ার করি একটু একটু করে। আচ্ছা, এবং তার আগে একটা কথা বলে দিই, এই যে মানে অর্ধপরিবাহী যে উদাহরণ দেওয়া আছে, কার্বন, থার্মিস্টর, এরপর তোমার সিলিকন, জার্মেনিয়াম, এগুলোও পড়ছো। তো এই যে অর্ধপরিবাহীগুলো আছে এগুলো কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ হ্রাস পায়। তাহলে পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়, কিন্তু অর্ধপরিবাহী বললে তখন ঠিক এর উল্টোটা হবে, তাপমাত্রা বাড়ালে রোধ হ্রাস পায়। বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু ভুল করলে হবে না। আচ্ছা, এই হলো বিষয়। এবং এখানে আরও কয়েকটা জিনিস আছে, যেটা এখানে ম্যাঙ্গানিনের কথা উল্লেখ করছে। আর এদের মানে যে তাপমাত্রার যে সহগ মানে গুণাঙ্ক বা রোদের যে তোমার উষ্ণতা সহগ বলো, যে আলফার, যেটা এই আলফার মানটা দেখা যাচ্ছে এদের ঋণাত্মক হয় অর্ধপরিবাহীর ক্ষেত্রে। এই কারণে দেখো তোমার এখানে কি মান দেয়া আছে, একটা মান দেওয়া আছে অর্ধপরিবাহীর বেলায়, দেখো আলফা সমান -এত।
এটা মেবি থার্মিস্টরটা দেওয়া আছে। আচ্ছা, এই হলো বিষয়। তো এখানে কথা হলো যে আমরা স্বাভাবিকভাবে জানি কি তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহী রোধ বৃদ্ধি পায়, এই কথাটা এখানে লেখা আছে। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু পরিবাহীর ক্ষেত্রে আবার তাপমাত্রা বৃদ্ধি পেলে দেখা যাচ্ছে রোদ তো বৃদ্ধি পাচ্ছে, আবার যখন তুমি অতি নিম্ন তাপমাত্রায় নিয়ে যাচ্ছ তখন দেখা যাচ্ছে রোদটা একেবারে শূন্যের কাছাকাছি চলে আসে। ওই যে তাপমাত্রা বাড়ালে রোদটা শূন্যের কাছাকাছি নেমে আসছে, তখন আমরা ওটাকে বলি হয় অতি পরিবাহিতা। তাহলে তাপমাত্রা বাড়ালে যদি রোদটা মানে সরি তাপমাত্রা যদি নিম্ন তাপমাত্রায় নিয়ে আসলে বা তাপমাত্রা কমে একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে আসলে যদি রোদটা শূন্যের কাছাকাছি নিয়ে আসে, মানে কথা হলো মেন ফোকাসটা রোদটা যদি শূন্যের কাছাকাছি চলে আসে তাহলে সেটাকে আমরা বলি অতি পরিবাহিতা। এবং এখানে লেখা নাই, হয়তো তুমি লিখে নিতে পারো যে 4.2 ক্যালভিন 4.2 ক্যালভিন তাপমাত্রার নিচে পারদ অতি পরিবাহিতা প্রদর্শন করে। 4.2 ক্যালভিন তাপমাত্রার নিচে পারদ অতি পরিবাহিতা প্রদর্শন করে। এই আর আরেকটা কথা তোমরা জেনে রাখো, যে তাপমাত্রায় পদার্থের রোধটা শূন্য হয়ে যায়, এটা তো শূন্যের কাছাকাছি নেমে আসে প্রায়, আর যে তাপমাত্রায় রোধটা শূন্য হয়ে যায় তাকে আমরা বলি সন্ধি তাপমাত্রা। এর আগেও কিন্তু সন্ধি তাপমাত্রা তোমরা এর আগেও পড়ছো কিন্তু, সন্ধি তাপমাত্রা সন্ধি চাপ। তো এখানে সন্ধি তাপমাত্রাটা কি, যে তাপমাত্রায় পদার্থের রোধটা শূন্যে চলে আসবে, এটাকে আমরা বলবো সন্ধি তাপমাত্রা। এবং আর একটা কথা, রূপার পরিবাহিতা কিন্তু অন্যান্য ধাতুর তুলনায় সবচেয়ে বেশি থাকে, এটা মাথায় রেখো। আচ্ছা, এই হলো বিষয়। এরপরে এখানে থার্মিস্টরের অভ্যন্তরীণ মানে তাপমাত্রার পরিবর্তন দেওয়া আছে, এগুলোর দরকার নেই, এটার দরকার নেই। অর্ধপরিবৃত্তা পড়লে এইগুলো পড়লে আছে, এগুলো পড়লে হচ্ছে তোমাদের। এরপরে ট্যাংস্টেনের রোধের উষ্ণতা গুণাঙ্কের মান দেওয়া আছে, এটা রিডিং দিবা জাস্ট, এছাড়া দরকার নাই। এরপরে ওই সেই যে সূত্রটা করলাম এই সূত্র দিয়ে অঙ্ক আছে, তো এই ম্যাথ তোমাদের এখন দরকার নেই, যেহেতু তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট। ভার্সিটি লেভেলের এমসিকিউর জন্য রিডিং দিতে পারো একবার। আচ্ছা, এরপরে যদি সামনে আসি, তাপমাত্রার মানে তড়িৎ প্রবাহের দরুন যে উৎপন্ন তাপ হয় সেই তাপের সূত্র দেখো, এখানে তোমাদের কয়েকটা সূত্র দেখাও, যে এই যে সূত্রগুলো তোমরা জানো, দেখো V=W/Q, এগুলো তোমরা জানো। অর্থাৎ ওই যে V=, তোমরা পড়ছিলে W/Q, তো এখান থেকে যদি কোনাগুনি গুণ করে দাও W=VQ, যে বিভবের সূত্র পড়ছিলে, একক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়। এরপরে W=VIT, অর্থাৎ এই যে I=Q/T, তো ওখানে Q=IT, এই Q এর জায়গায় IT মানটা বসাই দিয়ে W=VIT। এগুলো সূত্রগুলো কিন্তু জানো, তো তারপরে মাঝে মাঝে কাজে লেগে যায়, যেটা এই যে H=Hটা হলো সেই উৎপন্ন তাপ তোমার, এই তাপ =VIT বা I²RT বা V²/RT বা PT। দেখছো, একটা জিনিস কিন্তু অনেকগুলো সূত্র আকারে আমরা কিন্তু লিখতে পারছি, তো এগুলো এক এক সময় এক এক রকম মান দিয়ে করতে হতে পারে, তো এগুলো মাথায় রেখো। আর যেহেতু সবাই প্রায় ভার্সিটিও দিবা, এই সূত্রগুলো কাজে লাগবে তোমাদের। এরপরে যদি আসি জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, তোমার বিজ্ঞানী জুল এই যে তাপীয় ক্রিয়ার সূত্র আমরা দেখলাম, এই সূত্রটাকে তোমার মানে তিনটা ভাবে আর কি ভাগ করছে বলতে পারো, বা তিনটা সূত্রে বিবৃত করছে। তো তার সূত্রের মধ্যে অর্থাৎ এই যে H=I²RT পড়লাম না আমরা একটু আগে, কি সূত্র পড়ে আসলাম, H=I²RT, এইটুকু যে মনে রাখতে পারবে, এই তিনটা সূত্র মনে রাখা তার জন্য কিছু না। আচ্ছা, H=I²RT, এর প্রথমে আছে কি আই না, তাহলে দেখো এর প্রথম সূত্রটা হলো তড়িৎ প্রবাহ সূত্র, দেখো তড়িৎ প্রবাহের সূত্র। তাহলে এইখানে আমরা কি পাইছি, এই এইচ আর আয়ের মধ্যে কেমন সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, বর্গের সমানুপাতিক। তাহলে দেখো এখানেও যে সূত্র মাফিক আমরা পাবো কি H/T, দেখো বর্গের সমানুপাতিক, অর্থাৎ আর বাকি যে দুইটা রাশি আছে এই দুইটা রাশি কিন্তু তখন স্থির, আর Tটা দেখো স্থির। তাহলে তোমার পরিবাহী রোধ আর তার যে প্রবাহকাল এই দুটো যদি স্থির থাকে, তাহলে দেখা যাচ্ছে এর মধ্যে যে প্রবাহ হবে সেটা তার যে তোমার তো বিদ্যুৎ প্রবাহ হবে সেই প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হবে। আচ্ছা, এরপরে যদি দেখো, এরপরে তোমার দ্বিতীয় সূত্রে আসি, তো এই সূত্র দিয়ে কিন্তু আমরা লিখতে পারি H1/IN²H2/I2² যেহেতু সমানুপাতিক, এগুলো তোমরা এখন বোঝো, একাডেমিক পার করে আসছো। এরপরে দ্বিতীয় সূত্র দেখো, দ্বিতীয় পর্যায়ে আছে 2 নম্বরে কি আছে আর না, তাহলে H=I²RT, এইভাবে মনে রাখবো সূত্রটা।
তিনটে সূত্রে তোমার মনে হয়ে গেল। দ্বিতীয় সূত্র দেখো, ঠিক রোধের সূত্র দেখো, এই সমানুপাতিক আর সেম, বাকি আই আর টি তখন স্থির থাকবে। তৃতীয় সূত্রটা তোমার সময়ের সূত্র, তো দেখো এইচ আর টি সমানুপাতিক, এবং তখন দেখা যাচ্ছে তোমার বাকি দুইটা রাশি স্থির। তো এগুলো আশা করি তোমরা এখন পারবা। এবং এই যে আমরা এখানে আমরা এটাকে তো জুলে হিসাব করি, তাই না? যদি এটাকে কখনো ক্যালোরিতে নিয়ে আসি তাহলে আমরা জানি কি 1 ক্যালোরি সমান 4.2 জুল। তো ওইখান থেকে জুল থেকে যদি ক্যালোরিতে নিয়ে যাও তখন তোমরা 0.2 দিয়ে গুণ করো। তো সেই জিনিসটা এখানে করা আছে। তো এখানে তেমন কিছু পড়তে হবে না, এখানে কিন্তু খুব কম লাইন পড়া। আর মেডিকেলের ফিজিক্স পড়ার জন্য কিন্তু মজা আরও বেশি, কারণ পড়া একটু কম। আর এই যে ছোটো ছোটো সূত্র আছে এইগুলোই তোমাদের ভার্সিটি ম্যাথের জন্য কাজে লাগে। আচ্ছা, এরপরে মেডিকেলে প্রশ্ন আসলো ধরো 1 ক্যালোরি সমান কত জুল, এইরকম ছোটো ছোটো জিনিস প্রশ্ন আসবে, এগুলো যেন ভুল না হয়। এরপরে আসি তোমার এখানে, তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহী রোধ বাড়ে কিন্তু পরিবাহকত্ব হ্রাস পায়। আমরা জানি কি পরিবাহিতা সমান সমান কি 1/r না? তাহলে এই এই জায়গাটা দিয়ে তোমাদের প্যাচ লাগাবে, মানে বলবে তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহিতা কেমন হয় বা তোমার রোধটা কেমন হয়। এক এক সময় এক এক রকম প্রশ্নটা ঘোরাতে পারে। যেমন তোমার তাপমাত্রা বাড়ালে কি রোধটা বাড়ে, এখন রোধ যদি বাড়ে তখন দেখো পরিবাহিতা মানে কি 1/r, রোধ বাড়লে তখন কী হবে, পরিবাহিতা হ্রাস পাবে। একইভাবে এটা যদি অর্ধপরিবাহীর ক্ষেত্রে হতো তাহলে কি হতো, অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতা কি 1/r। এখন অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধটা মানে আমরা যত বাড়াই, রোধটা বাড়ালে কি পরিবাহিতা কমে যাবে। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে আমরা যদি তাপমাত্রা বাড়াতে থাকি তাহলে কি হয়, রোধটা কমতে থাকে। তাহলে রোধ যদি কমতে থাকে তাহলে তাপমাত্রা বাড়লে কী হবে, পরিবাহী বাহকত্ব বৃদ্ধি হতে পেতে থাকবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো যেন কনফিউজ না হয়ে যাও তোমরা, এই জিনিসটা মাথায় রেখো। আচ্ছা, এরপরে এখান থেকে আর কি পরিবাহী রোধ কিসের উপর নির্ভর করে, এগুলো তোমরা 9-10-এ পড়ে আসছো, যে উপাদান, তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এগুলোর উপর নির্ভর করে, কিন্তু এর স্থিতিস্থাপক ধর্মের উপর কিন্তু নির্ভর করে না। এই দুই লাইন কিন্তু ইম্পর্টেন্ট। আর এখানে একটা কথা বলা আছে, দেখো যে এইখানে একটা হিসাব দেয়া আছে, দুইটা বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী একই উপাদান দিয়ে তৈরি, এদেরকে যদি সমান্তরাল সমবায়ে মেইন্সের সাথে যুক্ত করা হয় তাহলে দেখা যাচ্ছে একটা কুণ্ডলীর তারের দৈর্ঘ্য অপর কুণ্ডলীর তারের তুলনায় দ্বিগুণ, কোনটিতে বেশি তাপ উৎপন্ন হবে। দুইটার সাথে দৈর্ঘ্য আর ব্যাসের তুলনা করছে, দৈর্ঘ্য আর ব্যাস একটা দ্বিগুণ হচ্ছে। তো এখন তুমি এই যেটা তুলনা, একটা তারের কুণ্ডলীতে একটাকে তুমি এ ধরলা একটাকে বি ধরলা, এটা ধরে নাও সমান্তরালে সংযুক্ত। এখন তুমি যদি এদের দৈর্ঘ্য আর ব্যাস ধরে নাও, তুমি এ কুণ্ডলীর তারের দৈর্ঘ্য ব্যাস বি কুণ্ডলীর তুলনায় দ্বিগুণ, তাহলে বি তারের দৈর্ঘ্য সমান সমান কি আর সমান সমান রো এল বাই এ, সূত্র তোমরা পড়ছিলে আর সমান সমান রো এল বাই এ। এখানে তোমার রোটা কি ছিল, আপেক্ষিক রোধ ছিল। তো এই এল বাই এ যেহেতু এখানে তোমার প্রস্থও দেয়া আছে দৈর্ঘ্য দেয়া আছে, এই কারণে তোমার আর সমান সমান রো এল বাই এ এই সূত্রটা আসলে লাগছে। অর্থাৎ যেহেতু তোমার ব্যাসও দেয়া আছে দৈর্ঘ্য দেয়া আছে, তো দেয়া আছে মানে কি এখানে ক্ষেত্রফলের সূত্র বসে দিতে হবে পাই আর স্কোয়ার। আর মানে কি আবার, আর মানে তো ব্যাসার্ধ, তাহলে এখানে আবার তোমার ডি মানে ব্যাসকে 2 দ্বারা ভাগ করে নিচ্ছে। এগুলো ছোটো ছোটো ক্যালকুলেশন তোমরা এখন আশা করি পারবা। আর এক্ষেত্রে এটার ক্ষেত্রে দ্বিগুণ হয়ে যায়, এই এলটা এক্ষেত্রে যদি দৈর্ঘ্য এল হয় এক্ষেত্রে 2L হবে, আর এক্ষেত্রে D/2 ছিল, এক্ষেত্রে তোমার 2D ধরে নিতে হবে। এখানে ক্যালকুলেশন করলে দিন শেষে কি আসে, যদি তোমার দৈর্ঘ্য আর ব্যাসটা তুমি দ্বিগুণ করো তাহলে এ তারের রোধ বি তারের রোধের অর্ধেক হয়ে যাবে। এই হলো কথা, ছোট ছোট ক্যালকুলেশন, এটা আমি প্রমাণ করলাম না, আমি স্ক্রিনে করে দেখাতাম, কিন্তু এগুলো ছোট ছোট জিনিস তোমরা পারবা। এরপরে আসি তারণ বেগ, অর্থাৎ তোমার মুক্ত ইলেকট্রন সমূহ যে ধাতব তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহের সময় যে বেগে চলবে সেই বেগটাকে মূলত বলা হয় তারণ বেগ, মুক্ত ইলেকট্রন সমূহ কিন্তু অবশ্যই। আচ্ছা, এখন এই যে তারণ বেগ একে কখনো কখনো তারণ দ্রুতিও বলা হয়, অর্থাৎ ড্রিফট স্পিড। তো এক্ষেত্রে তারণ বেগের আরও একটা সংজ্ঞা দিচ্ছে, দেখো
যে বিদ্যুৎ প্রবাহের সময় যে বেগে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের প্রান্তের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় ইলেকট্রনের তাড়ন বেগ। আগের লাইনে কিন্তু লেখা ছিল ইলেকট্রনগুলো প্রবাহ হলেই সেই বেগটাকে আমরা তাড়ন বেগ বলছি। তো সেই প্রবাহটা কিভাবে হবে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হবে, এটা মাথায় রেখো। এরপরে তাড়ন বেগের রাশিমালা আছে, প্রতিবেদন করা আছে। এখানে প্রত্যেকটাকে কী কী দ্বারা প্রকাশ করা হয় দেখো। যে তাড়ন বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি, মুক্ত ইলেকট্রনের সংখ্যাকে এন দ্বারা, ক্ষেত্রফলকে এ দ্বারা, এগুলো দেখবা। এবং এখান থেকে যে সূত্রটা আর কি মেইনলি আসে শেষ বেশ, আমি সেটাই আসি, এখন আর প্রমাণ গিয়ে লাভ নাই। এখানে এই যে দেখো, তো এই ক্ষেত্রে এই সূত্রটা তোমরা কি করে মনে রাখবা? মনে রাখবা তুমি নেভিতে চাকরি পাইছো, তো আই সমান সমান এন এ ভি ই, এভাবে মনে রাখবা। তুমি নেভিতে চাকরি পাইছো, অর্থাৎ আমি নেভিতে চাকরি পেয়েছি, অর্থাৎ আই সমান সমান নেভি, এভাবে মনে রাখবা। অর্থাৎ এই সেই এন, এই সেই এ, এই ভি, এই ই, এইখানের যে ভিটা এটাই সেই তাড়ন বেগ। তাহলে এই ভি সমান সমান যদি তুমি লিখতে যাও, তাহলে কি আই বাই তোমার এই যে ইয়ে এন আর এ, এই তিনটা নিচে চলে আসবে। বুঝতে পারছো? এই জিনিসগুলো এইভাবে মনে রাখবা, এই সূত্রটা ইজিলি। এখন কোনটাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এনটা তোমার দেখা যাচ্ছে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, এটা তোমার ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের, ইটা তোমার যে প্রতিটি মুক্ত ইলেকট্রনের যে চার্জ সংখ্যা থাকবে সেটা, ভিটা তো তাড়ন বেগ বললাম, আর আইটা তো তড়িৎ প্রবাহ আছে। তো এরপরে যদি আসি, এই সূত্র কিন্তু মাঝে মাঝে এমসিকিউ কিন্তু চলে আসে মেডিকেলের, এটা খেয়াল রেখো। এরপরে যদি আসি যে প্রবাহ ঘনত্ব আর তাড়ন বেগের মধ্যে সম্পর্ক, তো কোনো পরিবাহীর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ মানে প্রবাহিত যে বিদ্যুৎ প্রবাহ, সেটাকে বলা হলো প্রবাহ ঘনত্ব। আচ্ছা, এখন এই প্রবাহ ঘনত্ব তাহলে কি? দেখো, এই প্রবাহ ঘনত্বকে আমরা যে দ্বারা প্রকাশ করি, এবং এটা একটা ভেক্টর রাশি, মাথায় রেখো। এই কোনটা ভেক্টর রাশি, স্কেলার রাশি বের হচ্ছে, এগুলো খেয়াল রেখো। এই প্রবাহ ঘনত্ব একটা ভেক্টর রাশি, এটাকে আমরা যে দ্বারা প্রকাশ করি। আর এর দিকটা কোন দিকে হবে? বিদ্যুৎ প্রবাহের দিক বরাবর। আর বিদ্যুৎ ক্ষেত্রে একটি ধনাত্মক চার্জের সঞ্চালন পথই এর দিক হয়। এখন দেখো, যে সমান সমান আই বাই এ, অর্থাৎ কি, এই যে নিচে আছে ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ, মানে সূত্র মনে রাখলে তোমরা যে কোনো সংজ্ঞা লিখতে পারো, এটা তো আগেই বলছি। সূত্র মানে সংজ্ঞা মনে থাকলেও সূত্র লেখা যায়। এর এককটা ইম্পর্টেন্ট, সূত্রগুলো মাথায় রাখলে তোমার এককটা বের করতে পারবো। ওপরে তড়িৎ প্রবাহ তার একক অ্যাম্পিয়ার, আর নিচে ক্ষেত্রফল তার একক মিটার স্কোয়ার। তাহলে এসে এককের একক কি? অ্যাম্পিয়ার বা মিটার স্কোয়ার। এরপরে যদি আমরা তাড়ন বেগের সাথে তুলনা করি, ভি এর সাথে নিয়ে আসি, এইখানে যে আইটা ছিল, এই আয়ের জায়গায় যদি আমরা মানটা বসাই দেই, দিলে দেখা যাচ্ছে তোমার এইখানে শেষমেশ জে বাই এ নিয়ে আসবে না তাড়ন বেগ। আরও একটা সূত্র কিন্তু তাড়ন বেগের আমরা পেয়ে গেলাম, অর্থাৎ তাড়ন বেগ আর প্রবাহ ঘনত্বের মধ্যে সম্পর্ক। এখন তোমরা কিন্তু তাড়ন বেগের সূত্রটা জানো, এই এখানে যে তাড়ন বেগের যে সূত্রটা জানো, প্লাস এখানে যে প্রবাহ ঘনত্ব যে সমান সমান আই বাই, এই দুইটাই জানো। এখন তুমি দুইটা তুলনা করে সাথে সাথে তুমি নিজেও এইভাবে বের করতে পারবা। এই সূত্রটা যদি মনে নাও রাখো, দেখা যাচ্ছে তুমি নিজেই বের করতে পারবা। বি সমান সমান জে বাই এনি, এটা হলো এই দুটার মধ্যে সম্পর্ক। কিছু ছোটো ছোটো সূত্র কাজে লেগে যেতে পারে। আচ্ছা, এখানে তাড়ন বেগ বের করা আছে, সেটা দরকার নাই। আচ্ছা, এরপরে আসি রোধ, আপেক্ষিক রোধ। রোধ জিনিসটা তোমরা জানো, আমি আর বলছি না। পরিবাহের মধ্যে দিয়ে যে বাধা পাচ্ছে, এই রোধের একক একক ওহম, এটাও তোমরা জানো, বা ওমেগা, যেটাকে মূলত বলা হয় ওমেগা। আর এখানে রোধের সূত্র কয়টা? রোধের সূত্র দুইটা, দৈর্ঘ্যের আর ক্ষেত্রফলের। দৈর্ঘ্যের সূত্রও তোমরা জানো, আর সমানুপাতিকেল, অর্থাৎ দৈর্ঘ্য যত বাড়ে রোধও তোমার তত বাড়ে। ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তোমার যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ে, দেখা যাচ্ছে রোধটা কমে যায়। এরপরে তো তোমাদের কিন্তু যদি মানে এরকম সম্পর্কগুলো দেয়, এগুলো কিন্তু আশা করি পারার কথা। আচ্ছা, এগুলো কি পারবা আশা করি? শেষমেশ আর সমান সমান রো এল বাই এ, এগুলা যদি এগুলো মনে আছে, আমি কিন্তু এগুলো পারার কথা, সহজ জিনিস। আর যদি সমস্যা হয় আবারও বলে আমি বুঝাই দেবো, ক্লাসের মধ্যে বলতে হবে, নিজের মধ্যে লোকায় রাখলে কিন্তু হবে না। আমি
মনে করি এগুলো 9 10 পড়ে আসছো, তো এগুলো পারবা। এরপরে আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বলা হয়, স্পেসিফিক রেজিস্ট্যান্স। তো এই রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ এখন এটা কিসের উপর নির্ভর করে? তাই উপাদান আর তাপমাত্রার উপর নির্ভর করে। মাথায় রেখো, এগুলো কিন্তু এমসিকিউ, মেডিকেল অ্যাডমিশন টেস্টের এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তার উপাদান আর তাপমাত্রার উপর নির্ভর করে। আচ্ছা, এরপরে আপেক্ষিক রোধ জিনিসটা কি? আপেক্ষিক রোধের সংখ্যাটা এইখান থেকেই দেওয়া যায়, আর সমান সমান রো এল বাই এ না, তো এইখান থেকে রো এর মানটা বের করো। রো এর মানটা কি আসবে না, আর এ বাই এল। তো অর্থাৎ এই দৈর্ঘ্যটা যদি একক হয়, মানে একক দৈর্ঘ্যের, তারপরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 মিটার স্কোয়ার হয়, তাহলে তার ওই পরিবাহী যে রোডটা, ওই রোডটা যদি 1 ওহম হয়, তখন সেটাকে আমরা বলছি তোমার আপেক্ষিক রোধ। অর্থাৎ দেখো, একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহের পরিমাণ, মানে যে পরিমাণ বাধা করবে, সেটাকে আমরা বলছি আপেক্ষিক রোধ। আর আপেক্ষিক রোধের যে একক, এটা হলো ওহম মিটার। এটা ইম্পর্টেন্ট। দেখো, এখানে নিচে আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি, মিটার। আর উপরে আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল স্কোয়ার, মিটার স্কোয়ার। নিচে মিটার আর উপরে মিটার স্কোয়ার, তাহলে মিটার মিটার কেটে একটা কেটে যাচ্ছে মিটার। আর রোধের একক কি, ওহম। তাহলে দিন শেষে কী থাকছে, ওহম মিটার। এগুলো কিন্তু তোমাদের একক কিন্তু একটা মুখস্থ করার দরকার হয় না, জাস্ট তোমরা সূত্র করবা, সূত্রটায় মান বসিয়ে দিবে, দিয়ে হয়ে যাবে। এরপরে আপেক্ষিক মানে রোধের নির্ভরশীলতা 4টা, এদিকে দেখো প্রশ্ন আসে কিন্তু ইম্পর্টেন্ট। আর এরপরে আর নাই, এখানে সামনে আসি। ভি সমান সমান আই আর জানো সূত্রটা। এরপরে এখানে যেটা আছে সিমেন্স, অর্থাৎ আমরা যে পড়লাম পরিবাহিতা না, তো সেই পরিবাহিতাটাকে মূলত যে একক, এসআই একক, সেটাকে আমরা বলি হলো সিমেন্স। অর্থাৎ পরিবাহিতা, আমরা একটা জিনিস জানলাম, পরিবাহিতা সমান সমান 1/r, তাই তো। এখন আমরা আরও একটা জিনিস জানি, ভি সমান সমান আই আর, তাই না। তো এইখান থেকে যদি আর এর মান বের করি, ভি বাই আই, এই আর এর জায়গায় তুমি ভি বাই আই মান বসিয়ে দিও। অর্থাৎ তোমার পরিবাহিতাকে জি দ্বারা প্রকাশ করি, জি সমান সমান সাপোজ তোমার 1/r। তো আর আমরা জানি কি, ভি সমান সমান আই আর। তো এই আর সমান সমান আবার কি, ভি বাই আই। এই ভি বাই আইটাকে আর এর জায়গায় বসাই দাও, 1/v/i, অর্থাৎ আমার i/v। অর্থাৎ পরিবাহিতার কিন্তু আরও একটা সূত্র পাইলাম, জি সমান সমান i/v। মাথায় রেখো, উপরে তড়িৎ প্রবাহ, নিচে হলো বিভব। অর্থাৎ তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার, আর নিচে বিভবের একক কি, ভোল্ট। তাহলে অ্যাম্পিয়ার পার ভোল্ট। তাহলে কিন্তু আমরা পরিবাহিতার আরও একটা একক কিন্তু পেয়ে যাচ্ছি। একটা তো পাইলাম পার ওহম বা পার ওমেগা, যেটা বলো পার ওমেগা, একটা যেহেতু 1/r ছিল, তার মানে কি পার ওমেগা পার ওহম। আর এই যে পার ওহম, এটাকে আমরা বড় হাতের এস দ্বারা প্রকাশ করি, সিমেন্স। বুঝতে পারছো, এই যে বড় হাতের পার ওহম, এটাকে আমরা কিন্তু বড় হাতের এস দ্বারা প্রকাশ করি, সিমেন্স। ছোট ছোট জিনিস কিন্তু কিন্তু কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমি যদি সামনে আসি, এখান থেকে আর কি বলবো, এখান থেকে আর তেমন কিছু নাই। এরপরে এটা তো জানো, ডাব্লু সমান সমান পিটি, এখানে পিচ জায়গায় ভি স্কোয়ার বাই আর বসাইছে। ক্ষমতা সমান সমান ডাব্লু/টি, এটাও তোমরা জানো। ক্ষমতা কোনো যন্ত্রের যে কাজ করার হার, সেটাকে ক্ষমতা বলে। একক সময় কৃত কাজ দ্বারা আমার ক্ষমতা পরিমাপ করতে পারি, যেহেতু এই ডাব্লু/টি, অর্থাৎ একক নিচে টি আছে, তাহলে আমি সংখ্যা বলার সময় কি, একক সময় যে পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে বা যে কাজের যে হার, এগুলো জানি। আর কাজ, শক্তি, দুইটারই একক জুল, এটা মাথায় রেখো। আচ্ছা, এরপরে সামনে যদি আমি আসি, এখান থেকে যে জিনিসটা তোমাদের জানতে হবে, সেটা হলো যে এই লাইনটা পড়বা, যদি এটা জানো তোমরা, তারপরে আরেকবার পড়লা। আর ওয়াট ঘন্টা, অর্থাৎ 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হবে, তাকে আমরা বলি 1 ওয়াট ঘন্টা। আর কিলোওয়াট ঘন্টা, এটা আরও ইম্পর্টেন্ট, যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র যে 1 ঘন্টা কাজ করে, তাহলে যে শক্তি ব্যয় হয়, তাকে আমরা বলি 1 কিলোওয়াট ঘন্টা। এই যে 1 কিলোওয়াট আওয়ার, এটা সমান সমান কি, আমরা লিখতে পারি 1 কিলো মানে কি 1000, তাহলে 1000 ওয়াট আওয়ার। তো 1 ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে আবার 3600 সেকেন্ড। তো এই কারণে আমরা এখানে 3600 গুণ করছি, আর 1000 ছিল, আর ওয়াটটাকে আমরা জুলে নিয়ে গেছি। তো দেখা যাচ্ছে দিন শেষে আমার 3600 আর 1000 গুণ হবে, হলে দেখা যাচ্ছে আমার 3.6 × 10⁶ জুল। বুঝতে পারছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, এখানে 3600
গুণ 1000। তো আমি যদি 3.6 লিখতে যাই, এখানে 3টে সংখ্যা, এখানে 3টে সংখ্যা 6, তাহলে পাওয়ারে 6 চলে যাবে। 3.6 × 10⁶। আর যদি তুমি এইখানে দশমিকটা দিতে, অর্থাৎ পয়েন্ট, তখন কিন্তু দেখা যাচ্ছে তোমার কত চলে যেত, তোমার এখানে 4টা সংখ্যা, এখানে 3টা, 10⁻7 চলে যেত। এটা কিন্তু তুমি দশমিকটাকে যত সামনের দিকে আগাচ্ছ, দশমিকটা কিন্তু এই 3600 মানে কি, দশমিকটা যদি শেষে ছিল একদম, তুমি 100 টাকা মানে আবার কীরকম লেখো তোমরা, 100.00 লেখো। 50 টাকা মানে 50.00 লেখো। এখন কত, এই দশমিকটা কি শেষে আছে না, এখন শেষ থেকে তুমি কি সামনের দিকে নিয়ে আসবা। এখানেও দেখো এই দশমিকটা আমার 3600 টাকা ধরো 0.00 আছে, তুমি এইটাকে আরও সামনে এইখানে নিয়ে আসছো। যদি তুমি দশমিকটা তুমি বাম দিকে নিয়ে আসো, ডান থেকে বাম দিকে নিয়ে আসো, তাহলে পাওয়ারে হবে প্লাস। আর যদি দশমিকটা তুমি বাম থেকে ডান দিকে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে মাইনাস। অর্থাৎ স্বাভাবিক দৃষ্টির বিপরীত। অর্থাৎ তোমরা স্বাভাবিক যখন সংখ্যা রেখা করো, তাহলে কি করো, তখন এখানে 0 থাকে, তুমি এদিকে নিয়ে আসলে, যত নিয়ে আসো এদিকে নিয়ে আসলে, তখন কি হয়, এই সংখ্যাগুলো মাইনাস থাকে, আর এ সাইডের সংখ্যাগুলো প্লাস থাকে, এদিকে গেলে প্লাস হয়। ঠিক তার উল্টোটা হচ্ছে এখানে। তুমি যদি দশমিকটাকে এই দিক থেকে এই দিকে নিয়ে আসো, তাহলে হবে কি, প্লাস হবে। অর্থাৎ তুমি যে দিক থেকে নিয়ে আসছো সেইটা মানতে হবে। আবার যদি এই দিক থেকে এই দিকে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে মাইনাস পাওয়ারে। এটা হলো পাওয়ারের হিসাব। তাহলে দেখো এখানে ছিল না দশমিকটা, তাহলে তুমি 3 সংখ্যা আগে নিয়ে আসছো। তাহলে কি তুমি এটাকে, এই 3600টাকে তুমি এভাবে লিখতে পারো, 3.6 × 10⁻3। বুঝতে পারছো, পজিটিভ মানে পাওয়ারে প্লাস আসছে। এখন যদি এরকম না হয়, এরকম থাকতো, আচ্ছা এরকম সামনে আসুক, তারপরে দেখাবো না হয়। তো এই হলো পাওয়ারে কখন প্লাস মাইনাস হিসাব করবা, এটা হলো বিষয়। যদি দশমিকের আগের দিকে নিয়ে আসো, তাহলে প্লাস দিবা, যদি দশমিকের পরের দিকে নিয়ে যাও, তাহলে মাইনাস দিবা। বা ধরো এটা দেখাই দেই, ধরো 0.003 আছে, বুঝতে পারছো, 36 আছে। এখন তুমি এটাকে 3.6 × 10⁻, এরকম কিছু নিয়ে যেতে চাচ্ছ, অর্থাৎ তুমি দশমিক থেকে এইখানে নিয়ে যেতে চাচ্ছ। তাহলে কয় ঘর পরে নিয়ে যাচ্ছ, 3 ঘর, তাহলে 3.6 বানাতে চাচ্ছ। হলো, দশমিক থেকে তুমি কয় ঘর পরে নিয়ে গেছো, 3 ঘর পরে, তাহলে ইন্টু 10⁻³ হবে। এখন এটা প্লাস হবে 3 না -3, যেহেতু দেখো তুমি দশমিকটাকে তুমি ডান দিকে নিয়ে গেছো, অর্থাৎ কি তুমি মাইনাস থেকে প্লাসের দিকে গেছো, অর্থাৎ কোন দিক থেকে গেছো, মাইনাস থেকে, তাহলে এখানে পাওয়ার হবে মাইনাস 3.6 × 10⁻³ এটা তো ক্যালকুলেটারে বসালে হয়, কিন্তু পরীক্ষার হলে তোমাদের ক্যালকুলেটার ব্যবহার করতে দেবে না। তো দ্যাটস হয়, এই ছোটোখাটো হিসাবগুলো কিন্তু তোমাদের করতে শিখতে হবে এখন থেকে। আচ্ছা, এরপরে যদি আমি আসি যে এই 1 কিলোওয়াট আওয়ার সমান সমান, অর্থাৎ এই যে 1 কিলোওয়াট আওয়ার, এটাকে আমরা বলছি বোট অফ ট্রেড ইউনিট বা 1 বিওটি, 1 কিলোওয়াট আওয়ার, এবং এটাকে আমরা 1 ইউনিট বলে প্রকাশ করি। আমাদের যে বিদ্যুৎ মাপ হয় 1 ইউনিট, এটা মাথায় রেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক। এবং এই মানটা মেবি একবার মেডিকেলে আসছে, যতদূর মনে পড়ে। আচ্ছা, এরপরে এখান থেকে তোমার ছোট্ট একটা ম্যাথ আছে, কোনো বাতির গায়ে 200 ভোল্ট, 500 ওয়াট বাতির ফিলামেন্টে, এত ভোল্ট এত বাতির ফিলামেন্ট, সরু না মোটা। এক্ষেত্রে তোমার P²/VR করে তোমার ওখান থেকে রোধের হিসাব করতে হবে ক্ষেত্রফলের সাথে তুলনা করে। তো এটা তুলনায় মোটা হবে, এটুকু একটা বড়, আমি আর এখানে বিশ্লেষণ করবো না, এটি তেমন ইম্পর্টেন্ট না। এরপরে এখানে এই যে বিদ্যুতের খরচ, যারা ভার্সিটি এক্সাম দিবা তাদের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এটা থেকে কিন্তু এমসিকিউ আসবে, বেশিরভাগ ক্ষেত্রে আসে। ইনশাল্লাহ এটা থেকে এমসিকিউ পাবা তোমরা এখন একটা ভার্সিটি পরীক্ষায়। তো এই যে ব্যয়িত শক্তি বের করা, অনেকে শর্টকাটে করে, অনেকে একবারে করে। তোমরা কিভাবে করবা, তোমরা যদি শর্টকাট করতে চাও, শর্টকাট করতে গেলে গুলাই দিতে পারে, তো তোমরা চাইলে ডাইরেক্ট করতে পারো। অর্থাৎ তোমার দেখো যেখানে রোদ দেওয়া আছে, আর দেওয়া আছে, তোমার টাকা দেওয়া আছে, আর দেওয়া আছে 12 ঘন্টা, অর্থাৎ টি দেওয়া আছে। তাহলে এখন তোমার আরও একটা জিনিস দেওয়া আছে, এখানে ভি দেওয়া আছে। তুমি মান দেখলেই বুঝতে পারবা, তোমার বের করতে হবে কত খরচ পড়বে, টাকা বের করতে হবে। তো আমরা জানি কি, ব্যয়িত শক্তি W = পিটি। তাহলে পিটি, W = যদি পিটি হয়, তাহলে দেখা যাচ্ছে পি মানে কি, আবার এখানে যেহেতু মান দেওয়া আছে VRR, তাহলে আমি VRR এর সাথে তুলনা করবো V²/R, আর টি, পি এর মান V²/R। তো এখানে আমি মান দুটা বসাই দেবো, আর তার সাথে টি যেহেতু দেওয়া আছে 12 ঘন্টা, 12 ঘন্টাকে আমরা সেকেন্ডে করে নেব, বা তোমরা আচ্ছা আওয়ারে রাখতে পারো। অবশ্যই মানগুলো ক্যালকুলেট করে শিখতে হবে। 12 ঘন্টাকে যদি আওয়ারে রাখো,
তাহলে পি বের হলো 12 ঘন্টাকে আওয়ারে রাখলে তখন দেখা যাচ্ছে এরকম কিলোওয়াট আওয়ারে আসবে না। বুঝতে পারছো? এখানে ব্যয়িত শক্তিকে এন দ্বারা প্রকাশ করছে, তোমরা তো ডাব্লিউ দ্বারা প্রকাশ করো, তাহলে সেটা করবা। আর এখানে দেখো, এখানে আরেকটা জিনিস করছে, দেখো 1000 দ্বারা ভাগ করছে। কেন করছে বলো তো? এই যে এটাকে মানে এই যে v²/r, এটা কিন্তু করলে ওয়াটে উত্তর আসে। বুঝতে পারছো? কিন্তু তোমার এখানে তো কিলোওয়াটে তুমি নিয়ে যাচ্ছ, এই কারণে 1000 দিয়ে ভাগ করছে। পিটাকে যদি তুমি 200/400 করলে তখন ওয়াটে আসছে এটা, এটাকে তুমি 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াট চলে আসছে। আর 12 ঘন্টা দিয়ে তো গুণ করছিলে, ওয়াট ঘন্টায় ছিল। তো তোমার দেখা যাচ্ছে 1 ইউনিটের মূল্য 3 টাকা, আর এখানে ব্যয়িত শক্তি আসছে 1.2 ইউনিট। তাহলে 1.2 ইউনিটের মূল্য কত? ওর সাথে 1.2 এর সাথে 3 টাকা গুণ করে দিলে হয়ে যাচ্ছে। কারণ এটা থেকে সবাই যে শর্টকাট সূত্রটা বের করছে, মানে সেটা যদি দেখো তোমরা, তাহলে তোমাদের এরকম হবে যে তোমাদের পি আসছে, টি আসছে, তাই না? এরপরে তোমার এইখানে দুইটা জিনিস আছে, একটা হলো ইউনিটের মূল্য। এখন তুমি ইউনিটের বোর্ড অফ ট্রেড ইউনিটের মূল্য ধরো তুমি বি ধরলা, আর 1.2 তো আছে, 1.2 তো এইখানে বেরোইছে বাই 1000। আচ্ছা, এখন এই পিটা কেনার আগে আমি এখানে ধরে এরকম করে দিলাম, বা তুমি এরকম লিখলা পিটিভি বাই 1000, দিন শেষে এরকমই কিন্তু আসছে। তো পিটা তো তুমি বুঝতে পারছো v²/r করে বের হয়ে যাচ্ছে, বা তুমি এখানে v²/r বসাতে পারো। তো পিটিভি বাই 1000 একবারে ডাইরেক্ট করলে এভাবে উত্তর চলে আসবে। এই ছোট ম্যান কিন্তু এগুলো কিন্তু আসে মেডিকেল, এগুলো সবগুলো জিনিস একসাথে ফেলাই নিয়ে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো জিনিসগুলো পিটিভি বাই 1000 করে দিলে সবগুলো জিনিস একসাথে চলে আসছে, সময় সেভ হওয়ার জন্য আর কি। তবে বুঝতে হবে কথা হলো, তুমি যদি শর্টে না বোঝো কখনোই যাবা না শর্টের দিকে। বেসিক নিয়মে করো, তুমি দেখবে অন্যদের থেকেও দ্রুত করতে পারো, যারা শর্টে করছে তাদের থেকেও দ্রুত করতে পারবা। শর্ট জিনিস করতে গেলেও এরকম বেসিকের মতোই মনে রাখতে হয় অনেক কিছু, আমি নিজেও দেখছি। আচ্ছা, এই কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় এগুলো দেখো কুয়েটের অ্যাডমিশন টেস্টেও আসছে এরকম। এই জিনিসগুলো কিন্তু ভার্সিটির জন্য একটা কমন কোশ্চেন। আর কুয়েটে যেহেতু মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রশ্নগুলো দেখছে এরকম চিত্র টিত্তর দিয়ে দেবে, কারণ ওগুলোতে এরকম রিটেন টাইপের প্রশ্ন বেশি করে দেয় ওরা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে এখানে, তাপমাত্রার জিনিস, হিটারের অঙ্ক আচ্ছা এরকম কিছু ম্যাথ আছে হিটারে। আচ্ছা, এখানে কথা হলো এই সমান I²RT না, এই সমান তোমরা আবার এসএসসি লেভেলে একটা সূত্র পড়ছিলে, এই সমান এমএস ডেল থিটা, গৃহীত তাপ সমান ছিল এমএস ডেল থিটা। তো এই যে এমএস ডেল থিটা আর এই সমান I²RT, এই দুটো সূত্র কম্বাইন করেও কিছু কিছু অঙ্ক করতে হতে পারে। I²RT সমান এমএস, আচ্ছা তো যেটা বলছিলাম যে I²RT সমান এমএস ডেল থিটা, এই সূত্র দিয়েও কিন্তু মানে এইভাবে কিন্তু দুইটা কম্বাইন করে সূত্র করেও কিন্তু তোমাদের কিছু কিছু ম্যাথ করতে হতে পারে। দেখা যাচ্ছে কয়েকটা মান দেয়া থাকলো আর একটার মান দেয়া থাকবে না, এই টাইপের ছোটো ছোটো ম্যাথও কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। এগুলো মাথায় রেখো, তোমরা যখন ভার্সিটির বিভিন্ন কোশ্চেন ব্যাংক সলভ করবা তখন দেখবে এগুলো চলে আসবে, যেহেতু তোমাদের প্ল্যান বি হিসেবে সবারই ভার্সিটি টার্গেট আছে। তো ভার্সিটি দেখবে সেসব কোশ্চেন ব্যাংকগুলো আছে, সলভ করার ক্ষেত্রে দেখবে ছোটো ছোটো ম্যাথগুলো আসবে এবং সেগুলো দেখবে কমন, ইজি, পারার কথা। ভার্সিটির কোশ্চেন ব্যাংক কি কেউ প্র্যাকটিস করছো? কেমন লাগছে? মানে খুব কি কঠিন কিছু নাকি? না ভাই, সহজই তো। হ্যাঁ, কিছু কিছু আছে একটু তোমাদের আনকমন থাকবে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিরও কিছু কোশ্চেন করে, যেহেতু তাদের কোনো সিলেবাস মেনটেন করে না, তো আনলিমিটেড সিলেবাস দেখা যাচ্ছে। অনেক তোমাদের পুরনো যেসব বইগুলো ছিল মানে আর কি, এখন যে তোমাদের এডিশানগুলো আছে এইসব এডিশান না, তো পূর্বের যে এডিশানটা ছিল সেখান থেকেও কিছু কিছু প্রশ্ন তুলে দেয়। এরকম দুই একটা এরকম কিছু এক্সেপশন থাকবে, এগুলো নিয়ে বেশি প্যানিক হওয়ার দরকার নাই। এই তুলনামূলকগুলো যেগুলো হয় সেগুলো পারলেই হবে। এই যে সহজ সহজ জিনিস না, এগুলো দেখবে পরীক্ষায় অল্প সময় থাকে, তো অল্প সময়ের মধ্যে করতে গিয়ে দেখবে মাথা টাথা সব হ্যাং হয়ে কী অবস্থা হয়ে যাবে। তখন কন্ট্রোল রাখা, নিজেকে যতটা কন্ট্রোল রাখতে পারবো চাষ ততটা নিশ্চিতভাবে হবে। কথা হলো ওই 1 ঘন্টা নির্ভর করে কে কতটা ভালো স্টুডেন্ট, কে কত পড়ছে এমন না, বিষয় হলো কে কত মানে আগে প্র্যাকটিস করছে, প্লাস ওই 1 ঘন্টা কে কত মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে পারছে। বুঝতে পারছি, এটা অনেকটা ডিপেন্ড করে ওই 1 ঘন্টা কে ভালো মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে পারবে, তার সহজে চান্সটা হবে। আচ্ছা, এখান থেকে তেমন কিছু আলোচনা নাই, এরপরে আমি সামনে আগাই। বৈদ্যুতিক ফিউজ, তো ফিউজের এখান থেকে কী কী পড়বা এক্ষেত্রে, এই ফিউজের ক্ষেত্রে এটাকে আমরা কীভাবে সেট করি দেখো, শ্রেণী সমবায় সেট করি। ফিউজকে আমরা শ্রেণী সমবায় সেট করি এবং কম গলনাঙ্ক দেয় এটা। তাহলে ফিউজের বৈশিষ্ট্যগুলো কিন্তু এগুলা, এটাকে আমরা
শ্রেণী সমবায়করী আর কম গলনাঙ্ক এটার। আর এই ফিউজের মিশ্রণ কি 3 ভাগ সীসা 1 ভাগ টিন। 3 ভাগ সীসা 1 ভাগ টিন, 1 ভাগকে পড়ে ফেলবা, 3 ভাগ সীসা 1 ভাগ টিন, সীসা থাকে কিন্তু। তো এটা কিন্তু 3 ভাগ সীসা 1 ভাগ টিন, এটা কিন্তু একবার আসছে পরীক্ষায়। এই যে 3 ভাগ সীসা 1 ভাগ টিনের মিশ্রণের যে সংকট ধাতু সেটাকে আমরা ফিউজের তার হিসেবে ব্যবহার করি। আর বিশুদ্ধ পরিবাহীর তারের গলনাঙ্কটা অনেক বেশি হয়, আমরা ফিউজের তারকে মানে তার হিসেবে আমরা বিশুদ্ধ পরিবাহী ব্যবহার করি না। এটা কিন্তু বিশুদ্ধ পরিবাহী না, দেখছো টিন আর সীসার মিশ্রণ। তো আমরা বিশুদ্ধ কেন ব্যবহার করছি না, কারণ তার গলনাঙ্কটা অনেক বেশি থাকে। আর সিসার টিনের মিশ্রণের সংকট ধাতু যে মানে সংকট যে মিশ্রণ সেটা হচ্ছে সরু তার, সেটাকে আমরা নিরাপত্তা ফিউজ বলি। এর গলনাঙ্ক কত, 300 ডিগ্রি সেলসিয়াসের কম, এটা ইম্পর্টেন্ট। ওই যে আমরা 3 ভাগ সীসা পড়ছিলাম, মনে রাখবে 300 ডিগ্রি সেলসিয়াসের কম এটার ক্ষেত্রে তাপমাত্রা। এরপরে আসি তাপের যান্ত্রিক সমতা যে নির্ণয়, এর দুইটা নীতি, জুলের নীতি আর মানে ক্যালেন্ডার ও বার্নসের পদ্ধতি। এই দুটো শুধু নাম হেডিং পড়লে এনাফ, এখান থেকে দরকার নাই, প্রক্রিয়াগুলো তোমাদের প্র্যাকটিক্যালে লাগে, এখন দরকার নাই। এরপরে সামনে যদি আমি আগাই, এইখানে একটা ম্যাথ আছে দেখো, গাণিতিক উদাহরণ 3.5 এক দাগে, যে বৈদ্যুতিক বাতির দুই প্রান্তের বিভব পার্থক্য 2% কমে গেলে বাতির ক্ষমতা কত শতাংশ কমে যাবে। ওই ক্ষমতা P = V²/R না। আরেকটার ক্ষমতা দেখা যাচ্ছে, মানে সাপোজ তোমার দেখা যাচ্ছে যদি বিভব পার্থক্য 2% কমে যায়, তাহলে দেখা যাচ্ছে চূড়ান্ত বিভব হয় 98%। তো প্রাথমিক ক্ষমতাকে যদি তুমি V²/R ধরে নাও, তাহলে পরবর্তীতে যে ক্ষমতা হবে তার বিভবটা কত থাকবে, মানে প্রাথমিক বিভবটাকে তুমি 1 ভোল্ট ধরছিলা, অর্থাৎ 100% ধরছিলা, পরে 2% কমে গিয়ে দ্বিতীয় যে বিভবটা পরিবর্তিত বিভব সেটা কি 2% কমে গেলে তার 98%, অর্থাৎ তার কি 0.8 বিভব ভোল্ট হবে, অর্থাৎ এই একের জায়গায় 0.8 বসবে। তো সেই জিনিসটাই কিন্তু পরবর্তীতে আছে, দেখো একের জায়গায় 0.8 বসছে, দিয়ে এত করলে দেখা যাচ্ছে 0.96 আসছে। তো আগে ছিল 1 আর পরিবর্তিত হয়েছে কত 0.96, অর্থাৎ হ্রাস পাইছে কত আর 0.4, কত শতাংশ কমে যাবে 0.4%, মানে 0.4, অর্থাৎ এটাকে পার্সেন্টেজে করলে 4%। এটা মুখে মুখে মানে মনে রাখবা, এগুলো কিন্তু মেডিকেল সাইডে আসলে কিন্তু এরকম শর্টকাটে দিয়ে দেবে, যে বাতির দুই প্রান্তের বিভব পার্থক্য 2% কমে গেলে বাতির ক্ষমতা কত শতাংশ কমে যাচ্ছে, 4% কমে যাচ্ছে। এই দেখছো এর কিন্তু কোনো মান দেয়া লাগছে না, দেখছো খালি বলছে বিভব পার্থক্য 2% কমে গেছে, আর কিন্তু কোনো মানই দেয় নাই, কিন্তু তারপরে কিন্তু উত্তর বের হয়ে যাচ্ছে। দেখে যেন এরকম মনে হয় না যে এর তো মান দেয়া নাই, ভুল আছে মনে হয়, এরকম যেন মনে হয় না হয়, কারণ প্রশ্নে কিন্তু ভুল থাকবে না। যে টিচাররা প্রশ্ন করছে তারা কিন্তু মানে ভুল করা প্রশ্ন দিবে না, তারা কিন্তু সঠিক প্রশ্নটাই দিবে। তোমাদের টেকনিকটা সঠিক হচ্ছে কিনা এটা দেখতে হবে। মেডিকেলে সরাসরি তুলে দেয় না বই থেকে হ্যাঁ, মেডিকেলে বেশিরভাগই বেশিরভাগগুলো? এমসিকিউ সরাসরি তুলে দেয়, কোনো না কোনো বই থেকে সরাসরি তুলে দেয়, আর দিলেও সেগুলো তুমি মুখে মুখে উত্তর করতে পারবা। যদি না অপশানে দেখা যাচ্ছে সঠিক উত্তরটা না থাকে, মানে থাকে, আমাদের বেলায় সঠিক উত্তরটা ছিল না, বেশ বাসটা খাইছিলাম, এক অঙ্ক 3-4 নিয়মে করছিলাম, মানে ওইভাবে করে শেষের দিকে এসে অনেক টাইম লস করে ফেলছিলাম। তারপরে দেখা গেল মার্ক তুলনামূলক আরও অনেক বেশি পাওয়ার কথা ছিল, সেখানে কমে গেছে, এই টাইম ম্যানেজমেন্ট না করতে পারে শেষের দিকে দেখা যাচ্ছে কিছু এতে তাই টাইম দিয়ে পারা যায় না। তো এরকম যেন না হয়, এই জিনিসগুলো স্কিপ করবো, এগুলো নিয়ে তোমাদের বলবো পরীক্ষার আগে, তোমাদের নিয়ে মিটিং করে এগুলো বলবা না যে পরীক্ষার সময় কীভাবে দাগাবে, কীভাবে শেষ করবা, এগুলো নিয়ে আলোচনা হবে। এখন শেষ করি পড়া। তড়িৎ কোষ, তড়িৎ কোষে কী হয়, রাসায়নিক শক্তি বা অন্য যে কোনো শক্তিতে আমরা তড়িৎ শক্তি উৎপন্ন করি, যেহেতু এটা তড়িৎ কোষ তাহলে তড়িৎ শক্তি পাবো, রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তি হতে তড়িৎ শক্তি উৎপন্ন করা যে যন্ত্রের সাহায্যে করা যাচ্ছে সেটাকে আমরা বলছি তড়িৎ কোষ। আর তড়িৎ কোষের অভ্যন্তরে কোনো সচল যন্ত্রাংশ আমরা রাখি না। তড়িৎ কোষ উদাহরণ কী কী, রাসায়নিক কোষ, সৌরকোষ, আলোক তড়িৎ কোষ, উদাহরণগুলো ইম্পর্টেন্ট। আর সচল মানে যন্ত্রাংশ যদি আমরা ভিতরে মানে ইউজ করি, সেটার উদাহরণ হলো ডায়নামো কোষ। তড়িৎ কোষ দুই প্রকার, এটা কিন্তু কেমিস্ট্রির সেকেন্ড পার্টে 4 অধ্যায়ে পড়ছো টুকিটাকি, এখানেও পড়ছো। তড়িৎ কোষ দুই প্রকার দেখো, প্রাথমিক বা মৌলিক কোষ বা প্রাইমারি সেল, আর একটা হলো সঞ্চয়ী কোষ বা গৌণ কোষ বা সেকেন্ডারি সেল। প্রাথমিক কোষ কী কী পড়ছিলে, ভোল্টা সেল, লেগল্যান্স সেল, শুষ্ক কোষ, এগুলা। আর সঞ্চয়ী কোষ এটা কেমিস্ট্রিতে তোমাদের পড়ছিলে, যেগুলো যে লেড স্টোরেজ, তারপরে নিকেল স্টোরেজ ব্যাটারি, এগুলো কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পার্টে 4 অধ্যায়ে পড়ে আসছো। তো এগুলো ওখান থেকেই উদাহরণগুলো পড়ে নিলা।
আর একাধিক কোষের সিরিজ সংযোগকে বলা হয় ব্যাটারি। লাইনটা রিডিং দিও। এরপরে সামনে আসি তড়িৎচালক বল। তড়িৎচালক বলের ক্ষেত্রে দেখা যাচ্ছে এর একক ভোল্ট। এই তড়িৎচালক বলের, তো তড়িৎচালক বলটাকে আমরা যে ই দ্বারা প্রকাশ করি বা মাঝে মাঝে অ্যাপসিলন দিয়ে প্রকাশ করি। এখানে দেওয়া আছে দেখো লাস্ট লাইনে ই বা অ্যাপসিলন দিয়ে প্রকাশ করি। আর ভোল্টটি আমরা এর সর্বাধিক ব্যবহৃত একক, কিন্তু এর আরও একটা একক আছে দেখো, জুল পার কুলম বা ভোল্ট। জুল পার কুলম বা ভোল্ট। আচ্ছা, এরপরে যদি আসি আমরা তড়িৎচালক বল আর বিভব পার্থক্য দুইটার একক কিন্তু একই অর্থাৎ ভোল্ট। আচ্ছা, এরপরে টসে যে কোষ থাকে তার মানে তড়িৎচালক বল বা ইএমএফ, এটা কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পার্টে 4 অধ্যায়ে পড়ছি। ইএমএফ এটা হলো 1.5 থাকে। এইটুকুই, ছোটো ছোটো কয়েকটা জিনিস পড়লে হবে। এরপরে এখানে মাঝে মাঝে আছে, এখানে কয়েকটা লাইন লেখা আছে দেখো, যে কোষের ক্ষেত্রে এর মধ্যে ব্যবহৃত যে সক্রিয় রাসায়নিক বস্তুর প্রকৃতি, কোষদ্বয় মানে কোষের পাতদ্বয়ের মাঝে দূরত্ব, পাতদ্বয়ের আকার, কোষের অভ্যন্তরের তাপমাত্রা, এগুলোর উপর দেখা যাচ্ছে অভ্যন্তরীণ রোধটা নির্ভর করে। এরপরে আই সমান সমান ই বাই আর প্লাস আর। এই সূত্রটা তো আমরা জানো, এখানে 8টা ছোট হাতের 8টা অভ্যন্তরীণ রোধ। তো এখান থেকে ই সমান সমান কোনাকুনি গুণ করে দিলে ভি প্লাস আই আর আসে। তো এখানে দেখা যাচ্ছে এই যে ভি আর আই আর, এই দুটাকে সাধারণত যথাক্রমে দেখা যাচ্ছে তোমার দুই প্রান্তের বিভব পার্থক্য তো ভি, আর আয়ার হলো কোষের অভ্যন্তরে আর বিভবের জন্য যে বিভব পতন। তাহলে বিভব পতন কিন্তু আয়ার, বুঝতে পারছো? এই যে আই ছোট হাতের আর, এটা কিন্তু বিভব পতন। আর ভিকে বলা হলো প্রান্তীয় বিভব পার্থক্য, টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ যেটা, সেটা হলো তোমার প্রান্তীয় বিভব পার্থক্য ভি। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তুলনামূলকভাবে ভি এর চেয়ে কিন্তু ই বড়। দেখো ই সমান সমান ভি প্লাস আইআর, অর্থাৎ কি ইটা তুলনামূলক কিন্তু বড়। এরপরে এই যে আইআর, এটাকে আমরা মাঝে মাঝে বলি নষ্ট ভোল্ট, অর্থাৎ এটা থেকে আমরা যেতে হচ্ছে বিভব পতন, অর্থাৎ কি এটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট ভোল্ট। তুমি ধরো না ই পরিমাণ বিভবের মধ্যে দিচ্ছ, তো তার মধ্যে তোমার আয়ার পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে। তো এই নষ্ট ভোল্ট সমান সমান তাহলে আমরা কি পাচ্ছি, আয়ার সমান সমান ই মাইনাস ভি। তো এখন একটা কোশ্চেন তোমাদের মাঝে মাঝে যদি আসে, যে কোষের তড়িৎচালক বিভব পার্থক্যের যদি 4 গুণ হয়, মানে কোষের তড়িৎচালক শক্তি যদি ই, এটা যদি বিভব পার্থক্যের 4 গুণ হয়, অর্থাৎ বিভব পার্থক্যের 4 গুণ হয়, তাহলে দেখা যাচ্ছে তোমার নষ্ট ভোল্ট কত। তো এরকম যদি হয়, দেখো কোষের তড়িৎচালক শক্তি বা কোষের তড়িৎচালক শক্তি যেটা বলছি ই বিভব পার্থক্যের 4 গুণ, তার মানে কি ই সমান সমান হবে কি 4 ভি, বিভব পার্থক্যের 4 গুণ। তাহলে নষ্ট ভোল্ট কত হবে, আয়ার সমান সমান 4 ভি মাইনাস ই মাইনাস ভি ছিল না, তাহলে আবার ভি, তাহলে 3 ভি হবে, অর্থাৎ বিভব পার্থক্যের 3 গুণ। বুঝতে পারছি? এরকম ছোটোখাটো ম্যাথ আসতে পারে সামনে। এরপরে যদি আমি আসি সামনে, যে ই সমান সমান ভিটা কখন হবে, যখন তোমার আই সমান সমান 0 হবে, তখনই কেবল ই সমান সমান ভি হবে। দেখো এখানে আইটা সমান যদি 0 হয়, তাহলে ই আর ভি সমান হয়ে যায়, অর্থাৎ বহিবর্তনীতে যখন তোমার কোনো তড়িৎ প্রবাহ থাকবে না, অর্থাৎ বর্তনীটা খোলা অবস্থায় থাকবে, তখন দুই কোষের মানে যে দুই প্রান্ত থাকবে, দুই প্রান্তের মাঝে কোনো মানে যে তড়িৎচালক শক্তিটা থাকবে আর বিভব পার্থক্যটা থাকবে, দুইটাই কিন্তু সমান হবে তখন। আর বর্তনীতে অভ্যন্তরীণ রোধের কাজ কি, সর্বাধিক তড়িৎ প্রবাহ প্রদান করে। আচ্ছা, এরপরে সেই সেম জিনিসটা আছে, কখনো ই আর ভি সমান হবে যখন আর সমান সমান 0 হবে, আর যখন আই সমান সমান 0 হবে। কিন্তু আর সমান সমান 0 কিন্তু কখনোই সম্ভব নয়, অর্থাৎ কোষটির অভ্যন্তরীণ রোধ 0, যা বাস্তবে কখনোই সম্ভব নয়। কারণ 100% তোমার দক্ষতা হবে, কারণ কিন্তু বলে গেছে 100% দক্ষতা হবে এরকম ইঞ্জিন কিন্তু তৈরি করা সম্ভব নয়। এটা কিন্তু আমরা আগেও পড়ছি এই বিষয়ে, তো আমি এখানে আর ডিটেলস বলছি না, এখানে তো সময় কম, অনেক পড়া। এরপরে সামনে আসি, এখান থেকে ছোটোখাটো ম্যাথ
তাইলে যেগুলো বোর্ড কোশ্চেনে বেশি আসছে না, এগুলো ছোটো ছোটো ম্যাথগুলো দেখবা, যেগুলো দেখবা মানে ভার্সিটি এগুলো তো তোমরা বোর্ড কোশ্চেন সলভ মানে কোশ্চেন ব্যাক সলভ করার সময় পেয়ে যাবে, এগুলো নিয়ে এত বেশি প্যানিক হওয়ার দরকার নাই। এরপরে সামনে আগায়, এখানে একটা আছে 180 পেজের, এখানে দেখো 9 দাগে বলছে। হ্যাঁ, এইটা একবার ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ। আমি যেহেতু মেডিকেলের ক্লাস দিচ্ছি, তারপর তোমাদের ভার্সিটিগুলো একটু হালকা দিয়ে দিচ্ছি ধারণা, তো তোমাদের সেটা হলে কাজ দেয়। 6 ওহম তারের একটা মানে তারকে যদি আমি আয়তন অপবৃত্ত রেখে টেনে 3 গুণ লম্বা করি, তাহলে তারটির বর্তমান রোধ কত হবে? অর্থাৎ আমরা জানি আর সমান সমান রো এল বাই এ। আচ্ছা, এটা শর্ট টেকনিক দেবো, তার আগে আমি তোমাদের জাস্ট আগে বেসিকটা বলে দেই, বুঝতে পারছো? বেসিকটা বলে দেই, যদি ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আসে তাহলে বেসিকটা নিয়মে করবা, আর যদি এমসিকিউ আসে শর্ট টেকনিক করবা। 6 ওহম রোধ অর্থাৎ তোমার আর দেয়া আছে একটা তারকে তুমি টেনে 3 গুণ লম্বা করা হলো, তাহলে বর্তমান রোধ কত হবে? এখন তোমরা স্বাভাবিকভাবে কী করো, যে টেনে যেহেতু লম্বা 3 গুণ করছি, তাহলে আমরা জানি রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, তাহলে যেহেতু লম্বা 3 গুণ করছি, তাহলে রোধটাও 3 গুণ হয়ে যাবে। ঠাস করে দাগায় দাও 3 গুণ, বা এখানে 318 করে 18 ওহম এই অপশানে দাগায় থাকে, 18 ওহম দাগায় দাও। কিন্তু এটা কিন্তু ভুল। যখন তুমি একটা তারকে তুমি যখন টানবা, সাপোজ এই মোটা ছিল তারটা, এখন তুমি টেনে এরকম লম্বা করলা, তখন কিন্তু এরকম মোটা সে কিন্তু আগের মতো থাকে না, যেহেতু তুমি লম্বা করে ফেলছো, তার প্রস্থটা কিন্তু কিছুটা কমে যায়। দৈর্ঘ্যটা বাড়ে ঠিকই, কিন্তু প্রস্থটা কিন্তু কিছুটা কমে যাচ্ছে, বুঝতে পারছো? তো এই কারণে কিন্তু দেখা যাচ্ছে এই প্রবলেমটা হয়, যে যেহেতু তুমি যখন টেনে লম্বা করবে একটা তারকে, তখন তার প্রস্থটা কিছুটা কমে যাচ্ছে। তুমি তো দৈর্ঘ্য বাড়াচ্ছ, ঠিক আছে, দৈর্ঘ্য বাড়ার কারণে দেখা যাচ্ছে তোমার রোধ বাড়ছে, কিন্তু প্রস্থ তো কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? আচ্ছা, এক্ষেত্রে তাহলে এবারে যদি আমি আসি, দেখো আমরা জানি আর সমান সমান রো এল বাই এ, তা আর ওয়ান আর টু দিয়ে এভাবে বসাইলাম। তো এখানে আমি যদি এবার অনুপাত করি আর ওয়ান বাই আর টু করলে দেখা যাচ্ছে রো রো কেটে যাচ্ছে, দিয়ে দেখা যাচ্ছে তোমার, দেখো তাহলে আমার এবার দেখো, আমার যদি প্রথম যদি দৈর্ঘ্যটা এল ওয়ান হয়, তাহলে এল টু সমান সমান হবে কি, 3 গুণ করছি আমি, তাহলে এল টু সমান সমান হবে 3 L1। আর প্রথম ক্ষেত্রফল যদি এ ওয়ান হয়, তাহলে পরবর্তীতে ক্ষেত্রফল হবে দেখো 1/3 A1। আচ্ছা, এরপরে অর্থাৎ তোমার দৈর্ঘ্যটা তোমার কি মানে প্রস্থর ক্ষেত্রফলটা কী ছিল তোমার দৈর্ঘ্যের সাথে, মানে তোমরা যদি আর এর সাথে সমানুপাতিক সূত্র করছিলে, আর সমানুপাতিক এল ছিল আর আর সমানুপাতিক 1/A ছিল, এই দুটো যদি তুমি সমান করো, তাহলে কি এখানে এল আর 1/A না, এই কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে 1/3 গুণ করছিল, তো এটা 1/3 গুণ হয়ে গেছিলো। এই কারণে দেখা যাচ্ছে তুমি এল এর জায়গায় 3 L1 বসাইছিল এল টুর জায়গায়, আর এ টুর জায়গায় তুমি বসাইছো A1/3, দিয়ে দেখা যাচ্ছে কাটাকাটি করে 9 হচ্ছে। অর্থাৎ তোমার দেখা যাচ্ছে আর ওয়ান আর আর টুর যে অনুপাত, দেখো এখানে যদি আর টু সমান সমান, তখন আসতেছে 9 R1, অর্থাৎ আর ওয়ান যে রোডটা ছিল, এই যে 6 ওহম রোড ছিল, তার 9 গুণ হবে। তুমি যদি একটা তারকে টেনে লম্বা 3 গুণ করো, তাহলে তার বর্তমান রোডটা হবে 9 গুণ। কখনো গুণে আসবে, যদি এরকম একটা রোদ দেয়া থাকে, তখন এই 6 আর এই 9 গুণ করলে 6 নং 54, তাহলে 54 হবে বর্তমান রোডটা। যদি বলে বর্তমান রোধ কত আর কত গুণ, দুই ধরনের আসতে পারে কিন্তু, বুঝতে পারছো? এখন তাহলে তোমাদের শর্ট টেকনিকটা দেই। শর্ট টেকনিকটা হলো কত গুণ যত বলবে, এই কত গুণে মানে এন স্কোয়ার করে দিবা, সহজ হিসাব। যদি এরকম বলে আর টু সমান সমান এন স্কোয়ার আর ওয়ান, এই হলো তোমাদের শর্ট টেকনিক। আর টু সমান সমান এন স্কোয়ার আর ওয়ান, তাহলে বলো তোমার দেখো একটা তানকে টেনে 3 গুণ লম্বা করা হলো, তাহলে 3 তিরিককে 9, দেখো এখানে 9 R1, আর টু সমান সমান 9R1 আছে। তো এই যে 9R1 আছে, এখন তোমার আগের আর1 তো দেওয়া আছে 6, তাহলে 6-এর সাথে 9 গুণ করলে 6 নং 54 হবে। এখন তোমরা আমারে বলো, একটা তারকে যদি আমি অর্ধেক করি টেনে, তাহলে তার বর্তমান রোধ কত হবে? ধরে নাও একটা তারের ওহম এই 6 ওহমই রোধ দেওয়া আছে, আর1-এর মান দেওয়া আছে 6, এখন এই তারটাকে আমি যদি টেনে অর্ধেক করি, তাহলে তোমার দেখা যাচ্ছে এর রোধ কত হবে, বর্তমান রোধ? 6.4। 6.4। আচ্ছা, আর কারোর মতামত?
3/2 ভাইয়া। 3/2 আসবে। আচ্ছা 3/2। দেখো তোমাদের এখানে যেহেতু n স্কোয়ার, তো 1/2 এর স্কোয়ার, অর্থাৎ তোমার দেখা যাচ্ছে 1/4 আসে, আর এখানে তার সাথে 6 গুণ, অর্থাৎ 3/2 আসে। তো দেখো এই জিনিসগুলো কিন্তু তাহলে তোমাদের ভার্সিটির একটা ইম্পর্টেন্স একটা কোশ্চেন, প্লাস মেডিকেলেও কিন্তু এই টাইপের এমসিকিউ আসে, মানে আসার মতো, এই ছোটো ছোটো এমসিকিউ দেওয়ার মতো। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রেখো। এরপরে তুল্য রোধ বের করা তো তোমরা পারো, তুল্য রোধের কিছু টেকনিক আছে, অর্থাৎ যদি টেকনিকগুলো একটু বলি তোমাদের, যে সাপোজ এই আর এই দুটো কিসের সমবায় আছে, দুটোর মাথা যদি একসাথে থাকে তাহলে বুঝবা, মানে এই দেখো এই মাথা আর এই মাথা, এটা শ্রেণীতে আছে এটা, তো এই শ্রেণীতে আছে, তাহলে দেখো 1 আর 1, এই দুটো যদি তুল্য রোধ করে 2 হয়। এটা দিয়ে বোঝানো যাবে না, সাপোজ একটা, আচ্ছা দেখো এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই 1 আর 1 2 হলো, তখন এই 1 আর 1 2 হলো এইটা, আর এই 2, এই দুটো কিসে আছে, সমান্তরাল। সমান্তরালে। তাহলে দেখো এই 2 আর এই 2 আছে, তাহলে এর অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এ করলে অন হয়ে যাবে। এরকম যদি তুমি এখানে যদি 10 10 থাকতো, তাহলে দেখা যাচ্ছে 5 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তো এগুলো বিষয়ে এর কিছু শর্ট টেকনিক আছে, এগুলো আচ্ছা বর্তনী দিয়ে করাবো তোমাদের মেডিকেলের ক্লাস নিচ্ছি, ভার্সিটির ক্লাস না, তারপরে বর্তনী দিয়ে, মানে এগুলো কি এইভাবে করে আর কি। এখানে আচ্ছা তোমরা এখানে মূলত কি করবা, তোমরা এই শর্ট টেকনিক বলতে তোমরা একবারে ডাইরেক্ট যেভাবে করবা, যে তোমরা তুল্য রোধ বের করার ক্ষেত্রে যেটা করো না, যে 1/r1 + 1/r2, মানে আমার তো নেওয়ার সমস্যা নাই, কিন্তু দিন শেষে তোমাদের যদি এটা উল্টাই দিলে হয়ে যায় তো ভাই একবারে। r2 r1 r2, এইটা ডাইরেক্ট এটা না করে তোমাদের ডাইরেক্ট এইভাবে করে দিলে হয়ে যায়, r1 r2 দুইটা রোধ গুণ করে বাই যোগফল, বুঝতে পারছো? এটা ভাই আর উল্টাই দিলে তো হচ্ছে আপনার সরাসরি আরপি এর মান বের হয়ে যায়। এই তো আমি ডাইরেক্ট আরপি এর জিনিসই তো বসাইছি, ওপরে গুণফল করছি না, ওপরে গুণ নিচে যোগ, তো এইভাবে তোমরা জিনিসটা করবা, তাহলে হয়ে যাবে। আর এখানে মুখে মুখে হিসেব করে, যেমন দেখো এখানে 1 আর 1 ছিল, এটা মানে 2 ছিল, তাহলে 2 আর এখানে 2, 2 2 4 বাই 2 2 যোগ করলে 4 4 4 কেটে গেলে 1 হয়, মুখে মুখে উত্তর হয়ে যাবে, বুঝতে পারছো? এইভাবে করবা, তাহলে ডাইরেক্ট মানে এই জিনিসটা মাথায় রেখে ডাইরেক্ট ভাবে করবা, বর্তনী এক সাইড ধরে ধরে, এক মাথাতে ধরে ধরে করতে করতে আসবা। মাঝে মাঝে এরকম আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে ধরো 2 ওহম, এখানে 2 ওহম, ধরেন এখানে 4 ওহম, বর্তনীর মোট তুল্য রোধ কত দেখে বলতে পারে? বর্তনীর মোট তুল্য রোধ কত? আচ্ছা একজন বলছে 6, অন্য কেউ একজন মতামত 5। আচ্ছা আমি তোমাদের বলি, আচ্ছা আমারে বোঝাও তো কিভাবে 6 বা 5 হইলো। বা 5 হয়ে যায় আপনার এই যে 2, যে আপনার 2 আর 2 রয়েছে না, ওই দুটাকে হচ্ছে আমি যদি হচ্ছে সমান্তরাল ধরি, তাহলে ওদের তুল্য হয় কত? আচ্ছা এটা সমান্তরালে কি করে আছে? আর 4 সমান্তরালে কখন হয়? সমান্তরালে সাপোজ তুমি যখন করতা এরকম হইতো, আর এখানে এসে এরকম একটা রোধ থাকতো, অর্থাৎ দুই রোধ, যে রোধ দুইটা থাকে দুইটারই প্রান্ত যদি একসাথে থাকতো, এ সাইডের প্রান্ত এ সাইডের প্রান্ত একসাথে, এটার ক্ষেত্রে কি দুইটারই কি প্রান্ত একসাথে আছে? এ সাইডের প্রান্তটা একসাথে আছে, এ সাইডে কি একসাথে আছে? এ সাইডের প্রান্ত তো একসাথে নাই, তাহলে এই দুইটা তোমার যে কোনো দুইটাকে তুমি এখানে যখন এরকম এরকম যখন থাকবে, যে কোনো প্রথম দুইটাকে মানে ত্রিভুজ দিয়ে যখন থাকবে, মনে রাখবে প্রথম দুইটা তোমার যে কোনো দুইটা তুমি শ্রেণীতে নিবা, তারপরে কি সমান্তরাল হিসাব, এই দুটো আছে শ্রেণীতে, তাহলে 2 আর 2 4, এখন এই যে 4 হয়ে গেল, এখন এই দুইটা মিলে তখন একটা রোধ, তাহলে এই একটা রোধ আর এই একটা রোধ, তখন দেখা যাচ্ছে এরকম দুই মাথায় দেখো দুইটারই সংযোগ বিন্দু চলে আসছে, তার মানে তখন তোমার কি চলে আসছে, তখন এই 4 আর এই 4 তখন আছে সমান্তরালে, তাহলে 4 আর 4 করলে কত হয়? 2 হয়, অর্ধেক হয়ে যায়। সেম সংখ্যার করলে শ্রেণীতে যোগ করলে তো ডাবল হয়ে যায়,
আর যখন তুমি সমান্তরালে করবা মনে রাখবে অর্ধেক হয়ে যাবে যদি সেম সংখ্যার করো। যেমন এখানে 4, এখানে 4 হয়েছিল আর এখানে 4, 4 আর 4 আমি সমান্তরালে করছি, অর্ধেক হয়ে গেছে 2। তাহলে তুল্য রোধ হবে 2। এগুলো কিন্তু মুখে মুখে বের হয়ে যাবে। আর যদি তুমি গুণ করে ত্রিভুজের করো, ক্ষেত্রে বা যে কোনো 4 4 4 দুইটা 16। হচ্ছে আপনার শ্রেণীতে। হ্যাঁ, যে কোনো দুইটাকে শ্রেণীতে, তুমি স্বাভাবিকভাবে তোমার তো বুঝাই দিচ্ছে যে কোনো দুইটা দেখো শ্রেণীতে আছে। যদি তুমি এইটা আর এটা হিসাব করো তাও আছে, কিন্তু যেহেতু আমি এইভাবে হিসাব করলে আমার সংখ্যাটা হিসাব করতে সুবিধা হচ্ছে, টিচাররা প্রশ্ন করলে এইভাবে হিসেব দেয় যে আমার এইভাবে করলে আমি সংখ্যাটা সুবিধা হচ্ছে 2 আর 2 4, অর্থাৎ ওখানে এ বি বাহুটাও দিয়ে দেয়। বুঝতে পারছো? হ্যাঁ যেখানে ঠিক একটা আছে ভাই, বাহুকে বুঝছি। ভূমি দিয়ে তখন ধরে আমি দিতে আসলে হবে। উল্টে ফেলাইছিলাম। 2 আর 2 যখন মনে রাখবে, যখন শ্রেণীতে করছো তখন তো ডাবল হয়ে যায়, 2 আর 2 4, আর এখানে এসে 4 আর 4 করলে তখন অর্ধেক হয়ে যাবে সমান্তরালে আসলে। এরকম কিছু কিছু শর্ট টেকনিক এগুলোর ক্ষেত্রে দিলাম। এরপরে একটা আছে, একটা একই উপাদানের দুটি রোধ সমান, রোড দুটির দৈর্ঘ্যের অনুপাত। আজকে যারা ক্লাস করছে না অনেক কিছু মিস করছে, আমার কিছু বলার নাই। আর বিশেষ তোমার ফ্রেন্ডে বলে দিও, ওরে তো কালকে ফোন দিয়ে কিছু বললাম না, জাস্ট হালকার উপর বললাম। আচ্ছা, দুটি রোদ দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের অনুপাত যদি 4:9 হয় তাহলে ব্যাসের অনুপাত কত হবে? তো এই আসন রোয়েল বাইয়ে এইভাবেই করতে হবে। তো দৈর্ঘ্যের অনুপাত যেহেতু দেওয়া আছে, ওই এল এর জায়গায় মান দুটো বসাই দিতে হবে। আর আমার বের করতে হবে কি ব্যাসের অনুপাত। আর যেহেতু রোড সমান, এই আর এই আর কেটে যাবে না, এই দুটার মধ্যে তুলনা কম্পেয়ার করলে হয়ে যায়। অর্থাৎ তোমার দেন শেষে দেখবে 2:9 আসলো। অর্থাৎ এখানে ছিল 4:9, দৈর্ঘ্যের অনুপাত যদি 4:9 হয়, ব্যাসের অনুপাত হবে 2:3। ওই দুটো রুট করে দিলে তাই হচ্ছে। কি বর্গমূলেরই সমান হবে? হ্যাঁ, বর্গমূলের সমান এরকম থাকলে। বুঝতে পারছো? এগুলো হলো তো এই প্রমাণ তো দেখালাম এখানে করা আছে। আর শর্টকাটে মনে রাখতে গেলে এইভাবে মনে রাখবো বর্গমূলের সমান হচ্ছে সাইডে এসব ক্ষেত্রে। তাহলে এমসিকিউ এগুলো দ্রুত দাগানোর ক্ষেত্রে টেকনিক আর কি। আচ্ছা, মিউট করো, কে একটা আনমিউট করে রাখছে। আচ্ছা, এরপরে কিসবের সূত্র আছে, এটা সামনের দিকে আছে, এখানে আর আলোচনা করলাম নাই। এরপরে আরও কিছু এখানে ম্যাথ আছে, ডিউ অ্যাডমিশন টেস্টে আসছে, ভার্সিটির কিছু আছে। দেখো এখানে যদি দুই একটা দেখায়, যদি সময় কম, আমি কী করে শেষ করবো এখন বুঝলাম না। এরপরে দেখো এখানে একটা বলছে R3 এর মধ্য দিয়ে, R3 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান বের করো। আচ্ছা, এগুলো তুমি প্র্যাকটিস করবা নিজেরা, তারপরে না পারলে আমারে বলো, তখন হ্যাঁ আমি এগুলো দেখাবো। বাসায় করবা না, এগুলো হবে না। এগুলো তোমরা একাডেমির সময় করছিলে, এখন আমি করাতে গেলে সময় হবে না। আচ্ছা, ইংলিশে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, তোমার কথা আমি শুনছি, একটু পরে, সমস্যা নাই, আমি সামনে পর্যন্ত চলে আসি। কোষের সমবায়। আচ্ছা, এই ভিডিওতে এ পর্যন্ত।